ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের পথে বলেছে পার্বত্য অঞ্চলে কি কি চাষাবাদ হয়, তো লিখবে পার্বত্য অঞ্চলে ধান, পাট, গম, বাদাম, কলা, আনারস প্রভৃতি চাষাবাদ হয়। খতে দিয়েছে মাটির পুতুল যারা তৈরি করেন তাদের কি বলে, তাদের পটুয়া বলে। প টয় হর্ষ অন্তস্থ একার পটুয়া বলে। গ চাষাবাদ শুরু করার পর কোন সমাজ তৈরি হলো, চাষাবাদ শুরু করার পর কৃষি সমাজ তৈরি হলো। ঘতে পুরুলিয়ায় কোন নৃত্য বিখ্যাত, পুরুলিয়ায় ছৌ নৃত্য বিখ্যাত। উঙতে মেঘালয়ের একটি বিখ্যাত বনভূমি হচ্ছে মফলং পবিত্র বনভূমি। চ লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত, লেপচা মিউজিয়াম দার্জিলিংয়ের কালিম্পংয়ে অবস্থিত। ছ মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেছিলেন, মহাত্মা গান্ধী 1869 সালে 2রা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। বর্গিঞ্জ সূর্য মন্দির কোথায় অবস্থিত, সূর্য মন্দির পুরীতে অবস্থিত। ঝ পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন তৈরির কারখানা শুধু চিত্তরঞ্জনে বললেও হবে বা বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অবস্থিত। ইঙো একজন বিখ্যাত বাউল সাধকের নাম কি লেখো বলেছে, তো একজন বিখ্যাত বাউল সাধক হলেন লালন ফকির। 2-এর কতে দিয়েছে যাযাবর সমাজ কাকে বলে, আর এমন একটি জনগোষ্ঠীর নাম লেখো যারা এখনও যাযাবর সমাজের অন্তর্ভুক্ত, তো বেদুইন। আর যাযাবর সমাজ কাকে বলে এটা তোমাদের বইয়ের 122 পাতাতে রয়েছে। লিখবে যে একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়ে থাকে। তাহলে একসময় মানুষ যখন শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তো তাকে যাযাবর সমাজ বলা হয়। খতে বলেছে জলসেচ ব্যবস্থা কাকে বলে আর চাষের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কেন। বলেছে জলসেচ ব্যবস্থা কাকে বলে আর এটি চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন, এটা তোমাদের বইয়ে 125 পাতাতে রয়েছে। লিখবে চাষের কাজে বা চাষের জমিতে জল দেওয়ার যে ব্যবস্থা তাকেই বলা হয় জলসেচ ব্যবস্থা। চাষের জমিতে জল দেওয়ার যে ব্যবস্থা তাকেই বলা হয় জলসেচ ব্যবস্থা। আর জলসেচ ব্যবস্থা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ বৃষ্টি ভালো না হওয়ায় অনেক চাষের জমি শুকিয়ে যায়, ফলে বীজ থেকে চারা গাছ হয় না। তো সেক্ষেত্রে জলসেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়ো নালা থেকে জল তুলে জমিতে দেয়া হয়। তাহলে জলসেচ ব্যবস্থা কাকে বলে, চাষের জমিতে জল দেওয়ার যে ব্যবস্থা তাকে জলসেচ ব্যবস্থা বলে। আর কেন গুরুত্বপূর্ণ না, বৃষ্টি ভালো না হলে অনেক চাষের জমি শুকিয়ে যায় এবং বীজ থেকে চারা গাছ হয় না। তো সেই ক্ষেত্রে জলসেচ ব্যবস্থার মাধ্যমে চাষবাস যাতে ভালো হয়, তো সেই জন্য জলসেচ ব্যবস্থা খুবই চাষের ক্ষেত্রে জলসেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। গতে দিয়েছে কিভাবে প্রাচীন স্থাপত্য সৌধ ভাস্কর্য ধ্বংস হয়ে যাচ্ছে সেটা উদাহরণের সহ ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 157 পাতায় রয়েছে। চলো বাঁচাই আমাদের স্থাপত্য। বলছে যে স্থাপত্য এবং ভাস্কর্যগুলোই যে পৃথিবীতে অনেক স্থাপত্যই কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরনো, ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। এগুলো হলো প্রাকৃতিক কারণ। যেমন হচ্ছে কোণারকের মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল। আর একটা কী কারণে স্থাপত্য বা ভাস্কর্য নষ্ট হচ্ছে, এই যে আর কীভাবে কলকারখানা, গাড়ির ধোঁয়া, ধুলোতেও স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি হয়। তাজমহলের সাদা মার্বেল পাথর এখন আর সাদা নেই, তার গায়ে কোথাও কালচে কোথাও হলদে ছোপ পড়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও এই একই অবস্থা। এছাড়া আছে কিছু মানুষের কিছু কাজকর্ম, যেমন অনেক সময় কিছু মানুষ স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে, পানের পিক ফেলে, দেয়ালে নাম লেখে। এইভাবে স্থাপত্য এবং ভাস্কর্যগুলো নোংরা এবং নষ্ট হয়ে যাচ্ছে। ঘতে বলেছে জল দূষণের 2টি কারণ লেখো আর জল দূষণের প্রতিকারের 2টি উপায় লেখো। তো জল দূষণের কারণ লিখবে যে নদীর তীরে অজস্র কলকারখানা থাকায় সেখানকার বর্জ্য পদার্থ জলে মিশে জলকে দূষিত করছে একটা। 2 হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ পুকুরের জলে স্নান কিংবা পুকুরের পাড়ে প্রস্রাব পায়খানা করছে, জলের সঙ্গে এগুলি সংস্রব ওই সমস্ত বর্জ্য পদার্থগুলো জলের সাথে মিশে যাচ্ছে আর কি, ফলে জল দূষিত হচ্ছে। এটা হচ্ছে জল দূষণের 2টো কারণ। এছাড়া গরু মোষ স্নান করানো আছে। আর জল দূষণ প্রতিকারের উপায় হচ্ছে, 1 হলো জলে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, 2 পুকুরের জলে গরু মোষ স্নান করানো বন্ধ করতে হবে এবং বাড়ির আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।
উঙোতে বলেছে টেরাকোটা কি আর এটি কেন সহজে নষ্ট হয় না। এটা তোমাদের বইয়ের 153 পাতায় আছে, নানা রকম পুরনো বাড়ি গল্পে রয়েছে। তো টেরাকোটা কি? টেরাকোটা এখান থেকে লিখবে যে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপরে ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, এটাই হলো টেরাকোটা, একেই টেরাকোটা বলা হয়। আর তার সাথে যে প্রশ্নটা দিয়েছে যে এটি কেন সহজে নষ্ট হয় না। বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়, আর শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। তাহলে টেরাকোটা কি লিখবে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপরে ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, এটাকেই বলা হয় টেরাকোটা। এরপরে আছে 3-এ আছে টিকা লিখতে দিয়েছে, কতে আছে পিতৃতান্ত্রিক সমাজ ও মাতৃতান্ত্রিক সমাজ। তো মাতৃতান্ত্রিক সমাজ আগে মাতৃতান্ত্রিক সমাজ আছে, তারপরে পিতৃতান্ত্রিক সমাজ আছে। তো মাতৃতান্ত্রিক সমাজ হচ্ছে যেসব পরিবার বা জনগোষ্ঠী যাদের পরিবারের দায়িত্ব থাকে একজন নারীর ওপর এবং বংশের ধারাও নির্ধারিত হয় নারীর দিক থেকে। মায়ের পরিবার থেকে উত্তরাধিকার ও বংশ পদবি নির্ধারিত হয়, এটাই হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। অপরদিকে পিতৃতান্ত্রিক সমাজ হচ্ছে যেখানে পুরুষরা সমস্ত দিক নিয়ন্ত্রণ করে, রাজনীতি থেকে নৈতিকতা থেকে অর্থনীতি এবং এমনকি নারীর ক্রিয়াকলাপ। এই ধরনের সমাজে পুরুষরাই চূড়ান্ত কর্তৃত্ব এবং ক্ষমতা হয়। খতে আছে বিষ্ণয়। বিষ্ণয়টা তোমাদের বইয়ের 151 পৃষ্ঠাতে রয়েছে। বিষ্ণয়দের গল্প লিখবে প্রায় 550 বছর আগে জামভাজি নামে এক খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন রাজস্থানে। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হতো। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। বিষ্ণয়রা অকারণে গাছপালা কাটে না এবং কোনো পশু পাখির ক্ষতি করে না। গতে আছে সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণার ব্যাপারে আছে তোমাদের ওই বিষ্ণয় গল্পেরই 152 পাতায়। হিমালয়ের লিখবে আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয়, আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামগুলোকে ঘিরে রেখেছে বন। একসময় জ্বালানি আর কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলো। গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরলো, সবাই মিলে বাধা দিল। গাছ বাঁচাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুণা। উনি ছিলেন একজন মানে কি বলবো, প্রকৃতিবিদ বলতে পারো বা সমাজসেবী বলতে পারো। গ্রামের মানুষদের বোঝালেন, গোটা হিমালয় জুড়ে হাঁটলেন। তখন ভারত সরকার হিমালয়ের নিচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করলেন। গ্রামের মানুষরা এইভাবে নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করলো। ঘতে দিয়েছে মহাত্মা গান্ধীর অবদান। এটা আছে তোমাদের বইয়ের 160 পাতাতে। মহাত্মা গান্ধীর অবদান এখান থেকে লিখবে যে গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান বিরাট, তাই তাকে জাতির জনক বলা হয়। তাই তার কথা আমাদের সবার জানা উচিত। দেশের সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকুক, তিনি এই চেয়েছিলেন। আরও এর সাথে লিখে দেবে যে গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন। তিনি মনে করতেন সব মানুষের অহিংসা আর সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত। ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং কোনো কিছু দিয়েই মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয়। আচ্ছা, এর সাথে দেবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষেরা অত্যাচার করে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন যে সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন। আর সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা এসেছে। 4-এর দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তর। কতে দিয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু। খ দিয়েছে পশ্চিমবঙ্গের দুঃখের নদ কাকে বলা হয়? দামোদর নদকে। গ কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঘ এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি? তো বর্তমানে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
আর উত্তর 24 পরগনার সদর শহর কোনটি? উত্তর 24 পরগনার সদর শহর হলো বারাসাত। তো এই ছিল আজকে চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।